ওয়েল, কাজী মুখলিস কেসের আলোচনার প্রথম পর্বে আমরা অলরেডি এটা জেনেছি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছিল সীমানা নিয়ে 1974 সালে। তো সেই চুক্তিটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 2 এতে যে সীমানা নির্দেশ করা আছে ওইটাকে এফেক্ট করেছে। সেই জন্য সেই চুক্তিটাকে চ্যালেঞ্জ করে কাজী মুখলেস হাইকোর্ট ডিভিশনে মামলা দায়ের করেছিল, এই চুক্তিটা বাতিল করতে হবে। তো হাইকোর্ট ডিভিশন সামারিলি ডিসমিস করেছে এবং লিভ টু আপিল গ্র্যান্ট করেছে। লিভ টু আপিল নিয়ে যখন অ্যাপিলেট ডিভিশন আসলো, কাজী মুখলেস একটা বড় অবজেকশন ছিল সরকার পক্ষ থেকে রিগার্ডিং দ্য স্ট্যান্ডিং, অর্থাৎ লোকাস স্ট্যান্ডি। সরকার পক্ষ থেকে বললো যে মাননীয় আদালত, হু ইজ কাজী মুখলেস টু কাম বিফোর দ্য কোর্ট উইথ দিস পার্টিকুলার ইস্যু। একটি চুক্তি হয়েছে দুটি দেশের মধ্যে এবং সেই চুক্তিতে যে জায়গাটুকু বাংলাদেশের কাছ থেকে অন্য দেশের কাছে চলে যাচ্ছে সেই জায়গাটুকুর মধ্যে কাজী মুখলেস বসবাস করে না। অতএব কাজী মুখলেস এখানে কোনো অ্যাগ্রিভ পারসন না। এই প্রশ্নটা উত্থাপন করা হলো তার লোকাস স্ট্যান্ডি নিয়ে, যে তার কি আদৌ কোর্টে আসার ক্ষমতা আছে কিনা, আসতে পারে কিনা এই ইস্যুটা নিয়ে। তো আমরা প্রথম পর্বে অলরেডি বলেছি যে আর্টিকেল 102(2)(a)(2) এর আন্ডারে অ্যাপ্লিকেশনটা করেছে to declare an act done by the government to be null and void, যে এটা উইদাউট লফুল অথরিটি করা হয়েছে and is of no legal effect as such। এখন আর্টিকেল 2A, আর্টিকেল 102(2)(a) তে পরিষ্কার বলে দেওয়া আছে যে এই অ্যাপ্লিকেশনটা কে কোর্টে নিয়ে আসতে পারবে। তো সংবিধান বলছে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পারসন অ্যাগ্রিড। তো এখন বিবেচ্য বিষয় হচ্ছে কাজী মুখলিসুর রহমান কি এই পারসন অ্যাগ্রিড বা সংক্ষুব্ধ ব্যক্তি কিনা। সরকার পক্ষ থেকে বলল কাজী মুখলিস সংক্ষুব্ধ ব্যক্তি না। কেন? যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে ওই চুক্তির কারণে যে অংশটুকু বাংলাদেশের সীমানা থেকে অন্য জায়গায় চলে যাবে সেই অংশটুকুর মধ্যে কাজী মুখলেস নিজে বসবাস করে না। অতএব এমন কোন ব্যক্তি কোর্টে আসতে পারত যে ওই এলাকার বাসিন্দা। কাজী মুখলেস যেহেতু সেখানে বাস করে না, অতএব সরকার পক্ষের মতে কাজী মুখলেস কোন সংক্ষুব্ধ ব্যক্তি না বলে দিল এই যুক্তি। আর এই যুক্তির পক্ষে সংবিধানের 102(2)(a) টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনের পাশাপাশি সরকার পক্ষ কম্পারেটিভ কনস্টিটিউশনাল লকে ইউজ করেছে। কিছু ফরেন জাজমেন্ট এখানে রেফার করেছে, তার মধ্যে আমেরিকান জাজমেন্ট আছে, ইন্ডিয়ান জাজমেন্ট আছে এবং অস্ট্রেলিয়ান জাজমেন্ট আছে। এই সবগুলি মামলার মূল কথাটা হচ্ছে এই যে মামলা করতে হলে তার লোকাস স্ট্যান্ডি থাকতে হবে এবং তাকে সরাসরি অ্যাগ্রিভড হইতে হবে। তো কোর্ট বলেছে যে অ্যাপিলেন্ট কাজী মুখলেস ডিসএগ্রি করেন নাই এই মামলাগুলির সাথে। বলেছে যে হ্যাঁ, এই মামলাগুলো যে কথা বলেছে এটার সাথে আমি একমত যে অ্যাগ্রিভ হতে হয়, অ্যাগ্রিভ না হলে এই ধরনের মামলা চলে না। কিন্তু এটার সাথে একটা যোগ করেছেন, বলেছেন কাজী মুখলেস যে এই মামলাটা হচ্ছে বিশেষ কিছু বৈশিষ্ট্যের অধিকারী, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা মামলা, সেজন্য আমি এখানে একটা হিয়ারিং দাবি করছি। কি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মামলা? মুখলেস বললেন যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমি এই মামলায় আমি একটা হিয়ারিং দাবি করছি। সে বিশেষ বৈশিষ্ট্যটা কি সেটা আমরা একটু পরে আসছি। তার আগে কোর্ট যে বিদেশি মামলাগুলি সরকার পক্ষ রেফার করেছে সেগুলি সম্পর্কে কি বলল সেটা শেষ করে নি। তো কোর্ট বলল এই সবগুলি মামলা মূল বিষয়টা স্পিরিটের সাথে কোর্টও একমত, অ্যাপিলেন্টও একমত। তবে কোর্ট বলল যে মাগান ভাই ঈশ্বর ভাই প্যাটেল ভার্সেস
ইউনিয়ন অফ ইন্ডিয়া 1969 সালের একটা মামলা, যেটা সরকার পক্ষ রেফার করেছে রেসপন্ডেন্ট এই মামলায়। এই মামলাটা ছাড়া বাকি কোনো মামলা আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত না, অতএব কোর্ট ওইটার উপর ফোকাস করতে নারাজ। অ্যাপিলেট ডিভিশন কোর্ট ফোকাস করেছে মগন ভাই ঈশ্বর ভাই প্যাটেল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1969 সালের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের মামলা। বলল যে এইটা বরং আমাদের কাজী মুখলেস কেসের কিছুটা কাছাকাছি। কেন? কারণ এই মামলাটা হয়েছিল একটা আরবিট্রেশনকে চ্যালেঞ্জ করে, যে আরবিট্রেশন একটা জায়গাকে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দুই ভাগ করে দিয়েছে, একটা বাউন্ডারি লাইন দিয়েছে। এইটাকে চ্যালেঞ্জ করে এই মামলাটা হয়েছিল। তো ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে বেশ অনেকজন সেখানে আসছে চ্যালেঞ্জ করে, তো বলেছে যে আমি সবগুলো পিটিশন বাতিল করে দিচ্ছি, এদের লোকাস স্ট্যান্ডি নাই, কারণ এদের কেউই ওই জায়গায় থাকে না। কিন্তু মধু নামে একজন ব্যক্তি ওখানে অ্যাপ্লিকেন্ট ছিলেন, যিনি বলেছেন যে আমিও থাকি না, তবে আমি ওখানে থাকার জন্য সেটেল করার চেষ্টা করেছিলাম, প্ল্যান করেছিলাম, তবে আমি ফেরত আসছি। তো ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে এই যে মিস্টার মধু, তার একটা রিমোট হলেও একটা কানেকশন সেখানে আছে সামহাও, অতএব মধু ইজ এন অ্যাগ্রিভ পারসন এবং মধুর কারণে এই মামলাটা চলতে পারে। এই ব্যাখ্যাটা অ্যাপিলেট ডিভিশন রেসপন্ডেন্টের মামলা থেকে নিয়েছে। তার মানে it clearly shows that appellate division slowly moved towards granting Locus standi in favor of Kazi Mukhles Rahman. ওকে, তো এখন কাজী মুখলেস কি মূল দাবিটা অ্যাপিলেট ডিভিশন করেছিল সেটা কিন্তু আমরা বলেছিল বিশেষ বৈশিষ্ট্য। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি, সেইখানে এখন আমরা দেখব অ্যাপিলেট ডিভিশন ফোকাস করছে। অ্যাপিলেট ডিভিশন এই মামলায় আমরা দেখব 16 নম্বর প্যারাগ্রাফে বলেছে যে আসলে কাজী মুখলেস একটা লিবারেল মিনিং দিতে চায়, অ্যাগ্রিভ পারসন, এই যে টার্মটা, এই টার্মটার একটা লিবারেল মিনিং চায় কাজী মুখলেস, একটা ওয়াইড মিনিং চায়। এবং এখানে একটা মামলা রেফার করা হয়েছে, এটা 1969 সালের। মাগান ভাইটা ছিল ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, আর এটা হচ্ছে পাকিস্তান সুপ্রিম কোর্টের মিয়া ফজলউদ্দিন লাহোর ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। এখানে চিফ জাস্টিস হামুদুর রহমান একটা কথা বলেছেন এই মামলায়, যেটা অ্যাপিলেট ডিভিশন এখানে রেফার করেছে। এই মামলায় বলেছে যে লোকাস স্ট্যান্ডি থাকার জন্য যে রাইটটা থাকতে হয়, এটা খুবই স্ট্রিক্ট জুরিসডিকশনসে কোনো রাইট না হলেও চলবে। তাহলে কেমন রাইট হলে চলবে? বলেছে এতটুকু ইন্টারেস্ট থাকলে চলবে, that involves any loss of some personal benefit or curtailment of any liberty, privilege, এটা যদি কার্টেল করে তাহলেও সেটা যথেষ্ট ইন্টারেস্ট হিসেবে গণ্য করা হবে। তার মানে আমরা দেখলাম এই মামলা কোর্ট করার মাধ্যমে আমাদের অ্যাপিলেট ডিভিশন একটা কনসেপ্ট এখানে এস্টাবলিশ করার দিকে এগিয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে সাফিসিয়েন্ট ইন্টারেস্ট। ইন্টারেস্ট এবং সাফিসিয়েন্ট ইন্টারেস্ট দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রচনার চেষ্টা এখানে করা হচ্ছে, যে ডিরেক্টলি একজনের রাইটটা যদি ক্ষুণ্ণ হয়ে যায়, ইন্টারেস্ট এখন বলছে যে না, সরাসরি ক্ষুণ্ণ না হলেও যদি আমার কোনো একটা সুবিধা কমে যায়, সে কমে যাওয়াটাও আমি যথেষ্ট একটা রাইট আছে বলে আমি ধরে নিব। এটাকে কোর্ট করেছে। তাহলে একটা পাকিস্তানি মামলা 1969 সালের, একটা ইন্ডিয়ান মামলা 1969 সালের, এই দুটো মামলা কোর্ট করে 17 নম্বর প্যারাগ্রাফে গিয়ে কোর্ট এখন র্যাপ আপ করছে উইথ রেফারেন্স টু আনাদার ব্রিটিশ কেস। 17 নম্বর প্যারাগ্রাফে গিয়ে আমাদের অ্যাপিলেট ডিভিশন
খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, সেটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের জুরিসডিকশনটা এটা does not involve to hear a person but of the competency of the person to claim a hearing. এটা ব্যাপারটা কি? ওই ব্যক্তিকে শুনানি করে না, কোর্ট বলছে ব্যক্তিকে শুনানি করে না, বরং এই ইস্যুটা কি এমন কিনা এটা দেখবে যে এই ব্যক্তি এই ইস্যুর একটা শুনানি দাবি করার যোগ্যতা তার আছে। বলছে এটা ব্যক্তিকে শুনে না, এটা ব্যক্তির যোগ্যতা একটা ইস্যুকে শুনানি করার জন্য কোর্টের সামনে নিয়ে আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে অ্যাপেলেট ডিভিশন এস্টাবলিশ করা শুরু করেছে, যেটি পরবর্তীতে বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এস্টাবলিশ করার জন্য একটা বিশাল রোল প্লে করেছে। এই বিষয়ে আমি অন্য আরেকটা লেকচারে বলবো। তা আমি আবার এখানে ফেরত আসি 17 নম্বর প্যারাগ্রাফে এই কম্পিটেন্সি অফ দ্য পারসন টু ক্লেম এ হিয়ারিং, এটার উপর ভিত্তি করে বলতে গিয়ে কোর্ট বলেছে যে এখানে অ্যাপিলেন্ট যিনি কাজী মুখলেস, তার আর্টিকেল 36 লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করছেন। আর্টিকেল 36 এর যে ফান্ডামেন্টাল রাইট আছে ঘুরে বেড়ানোর স্বাধীনতা, সেটা লঙ্ঘন হচ্ছে। এবং কোর্ট বলেছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইস্যুটা involves an international treaty, an international agreement between this country and the friendly Republic of India. বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি এখানে জড়িত। এই দুইটা কথা বলেছে এই কারণে উই ডিসাইডেড টু বিয়ার দ্য অ্যাপিলেন্ট, যে তার একটা মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে কাজী মুখলেসুর রহমানের, আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা ট্রিটি এখানে ইনভলভ। এই কথাটা কিন্তু অ্যাপিলেন্ট কোর্টে বলেছে এবং কোর্ট কিন্তু এটা পজিটিভলি নিয়েছে। এটাই হচ্ছে এই মামলার বিশেষ বৈশিষ্ট্য, যে বিশেষ বৈশিষ্ট্যের কথা অ্যাপিলেন্ট 14 নম্বর প্যারায় বলেছে বলে অ্যাপেলেট ডিভিশন বলেছে, এটা একটু আগে আমি বলেছি। ওকে, তো 17 নম্বর প্যারায় এসে অ্যাপেলেট ডিভিশন একটা ব্রিটিশ মামলাকে রেফার করেছে, ব্ল্যাকবার্ন কেস। এই ব্ল্যাকবার্ন কেস 1971 সালে এটা ডিসিশন হয়। এখানে লর্ড ডেনিংকে রেফার করেছে অ্যাপেলেট ডিভিশন। তো এই মামলাটার বিষয়বস্তু ছিল একটা চুক্তি করা নিয়ে, সেই চুক্তিকে চ্যালেঞ্জ করা নিয়ে। এবং ব্ল্যাকবার্ন বলেছিল যে যদি এই চুক্তি কার্যকর করা হয়, ইউরোপিয়ান কমিউনিটি তখন ছিল, তখন ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, ইউরোপিয়ান কমিউনিটি ছিল, তখন এই চুক্তি কার্যকর করলে দ্যাট উইল eventually amount to surrendering the sovereignty of the crown in parliament. এই ইস্যুতে ব্ল্যাকবার্ন চুক্তিটাকে চ্যালেঞ্জ করেছে। তো লর্ড ডেনিং বলেছে রিগার্ডিং দ্য স্ট্যান্ডিং অফ ব্ল্যাকবার্ন, যে ব্ল্যাকবার্ন কি চুক্তি চ্যালেঞ্জ করে এই যে মামলাটা করেছে এটা শুনানি কি চলবে নাকি চলবে না, লোকাস স্ট্যান্ডি নিয়ে লর্ড ডেনিং বলেছেন যে ব্ল্যাকবার্ন তার লোকাস স্ট্যান্ডি নাই, এই কথা আমি এই গ্রাউন্ডে বলবো না যে সরাসরি তো অ্যাগ্রিভ না, এই গ্রাউন্ডে আমি এটা বলবো না। কেন? কারণ এটার সাথে অনেক লোকের ইন্টারেস্ট জড়িত, দেশের মানুষ সাধারণভাবে এই ইস্যুর সাথে সম্পৃক্ত। অতএব ব্ল্যাকবার্নের এখানে লোকাস স্ট্যান্ডি নাই, সেই কথা আমি বলবো না। আমাদের অ্যাপেলেট ডিভিশন এটা কোর্ট করে পজিটিভলি চিন্তা করার চেষ্টা করেছে কাজী মুখলেসের স্ট্যান্ডিংকে। কিভাবে হলো এটা বলে কোর্ট কনক্লুশন নিয়ে আসছে 18 নম্বর প্যারায়। 18 নম্বর প্যারায় এসে আমাদের অ্যাপেলেট ডিভিশন লোকাস স্ট্যান্ডি নিয়ে ফাইনাল কথাটা বলল
মূলত দুইটা কথা 18 নম্বর প্যারায় বলেছে। 1 নম্বর বলেছে যে যেহেতু এটার সাথে আন্তর্জাতিক একটা চুক্তি সম্পর্কিত, সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেজন্য আমরা এটা শুনবো। একটা আরেকটা কথা বলেছে যে মুখলেসুর রহমান যে ওই চুক্তিভুক্ত টেরিটরি যেটা আছে সেখানের বাসিন্দা না, এই কারণে তার লোকাস স্ট্যান্ডি বাদ পড়বে না, এটা তাকে আটকাতে পারবে না, বাধা দিবে না। কেন বলো যে কারণ তার ফান্ডামেন্টাল রাইট, এটার নেচারটা লোকাল নেচার না, যে যেখানে আমার জমি আছে সেখানে আমার ফান্ডামেন্টাল রাইট, যেখানে আমার জমি নাই সেখানে আমার ফান্ডামেন্টাল রাইট নাই, এই কথাটা ঠিক না। কোর্ট বলেছে তার ফান্ডামেন্টাল রাইট বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গায় আছে, এমনকি সমুদ্রের কন্টিনেন্টাল শেলফেও আছে, অর্থাৎ এটা লোকাল নেচার না। এই দুটা কথা বলে ফাইনালি এই দুটা কথা বলার মাধ্যমে কাজী মুখলেসের লোকাস স্ট্যান্ডিটা অ্যাপেলেট ডিভিশন গ্র্যান্ট করেছে, বলেছে হ্যাঁ কাজী মুখলেসের লোকাস স্ট্যান্ডি আছে। আসলে 18 নম্বর প্যারাগ্রাফে এই দুইটা কথা বলার মাধ্যমে অ্যাপেলেট ডিভিশন কিন্তু তার 17 নম্বরের মূল সূত্রে গিয়েছে। 17 নম্বরের মূল সূত্রটা ছিল Locus standi, the question of Locus standi does not involve the court's jurisdiction to hear a person, but of the competency of the person to claim a hearing, so that the question is one of discretion which the court exercises upon due consideration of the facts and circumstances of each case. সুতরাং কোর্ট eventually বলতে চাইল এই দুইটা কারণে কাজী মুখলেস is a competent person to claim the hearing before the court. Kazi Mukhles is a competent person to claim the hearing before the court. কি গ্রাউন্ড দিতে, কি কারণে কম্পিটেন্ট, আমি আবার বলে শেষ করে দিচ্ছি। দুইটা কারণ, তার ফান্ডামেন্টাল রাইট ইজ বিং ইনফ্রিঞ্জড, সেটা লোকাল না, এবং এটার সাথে একটা আন্তর্জাতিক চুক্তি জড়িত, যেটির সাথে সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জড়িত। পারহ্যাপস এই দ্বিতীয় কথাটার সাথে ওই ব্ল্যাকবার্নকে সাপোর্ট হিসেবে কোর্ট এখানে নিয়ে আসছিল, যে যখন এই ধরনের একটা চুক্তির বিষয় থাকে তখন জেনারেলি সবাই ইনভলভ হয়, অতএব একজন ব্যক্তি পার্সোনালি ইনভলভ না, এই কারণে লোকাস স্ট্যান্ডিকে ডিনাই করা যাবে না। তো আমি কনক্লুশন এটা বলছি যে এই বিষয়ে আমি আরো কিছু বক্তৃতা দিব, যে লোকাস স্ট্যান্ডি, এই যে রিট পিটিশন মামলা দায়ের করার জন্য যে স্ট্যান্ডিংটা, এটা আগে খুব রিজিডলি কনস্ট্রুড হয়েছিল ইংল্যান্ডে, এবং বাংলাদেশেও কিন্তু আমরা সে রিজিড কনস্ট্রাকশনটা নিয়েছি টেক্সচুয়ালি। অ্যাপারেন্টলি ইট লুকস লাইক দ্যাট, বাট সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এখন এটা এস্টাবলিশড হয়ে গেছে বাংলাদেশে যে আমরা অ্যাগ্রিড পারসন রিজিডলি সংবিধানে নেই, আমরা এটাকে লিবারালি নিয়েছি, খুব ওয়াইডলি নিয়েছি। এই যে লোকাস স্ট্যান্ডিকে আমরা ওয়াইডলি নিয়েছি, এটার প্রথম ইম্পর্টেন্ট মামলা ফাউন্ডেশন হচ্ছে এই কাজী মুখলেস কেস। কাজী মুখলেস কেসে কাজী মুখলেসকে যে লোকাস স্ট্যান্ডিটা গ্র্যান্ট করা হলো, এভেন্চুয়ালি কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সিড, ফার্স্ট সাকসেসফুল ফাউন্ডেশন, যেটি সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মহিউদ্দিন ফারুক কেসে 1996 সালে। সেই আলোচনা আমি মুখলেস কেসের আলোচনা শেষ করে তারপরে আসবো। তো কাজী মুখলেসের এই দ্বিতীয় ইস্যুটা আলোচনা করে আজকে আমি শেষ করলাম। আমি তৃতীয় ইস্যু নিয়ে কাজী মুখলেস মামলার বক্তৃতার তৃতীয় পর্বে আসবো। থ্যাংক ইউ সো মাচ।